আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি বলেছিলাম সমাসের প্রত্যেকটি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস নিয়ে এবং কিছু বিষয় বলেছিলাম যে সমাস শিখতে হলে কোন পদ কোন সমাসের প্রধান সেটা আগে জানতে হবে। তো যেহেতু আমি বলেছিলাম যে সমাসের প্রত্যেকটি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা হবে, তারই ফলশ্রুতিতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসের পরপদ প্রধান, আর গতদিন পড়েছিলাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের উভয় পদকেই প্রাধান্য দেওয়া হয়। পরপদ প্রধান আছে মোট তিনটা সমাসের, একটা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। আরেকটু বিষয় বলে নেওয়া উচিত, দ্বিগু সমাসকে নতুন যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই আছে, এই বইয়ে দ্বিগু সমাসের নাম দেওয়া হয়েছে দ্বিগু কর্মধারয় সমাস। তো এই জন্য যদি পরীক্ষার হলে দ্বিগু সমাস অপশনে না থেকে দ্বিগু কর্মধারয় সমাস অপশনে থাকে, তাহলে সেটা আমরা অ্যান্সার করব, ভুল হবে না। তবে ম্যাক্সিমাম টাইম দ্বিগু সমাসই অপশনে থাকার সম্ভাবনা বেশি। এখন দ্বিগু সমাস শিখতে হলে কিছু বিষয় জানতে হবে। দ্বিগু সমাস আমরা সাধারণত শিখে আসছি যে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হবে। এটা টোটালি একটা ভুল কনসেপ্ট। সংখ্যা থাকলে সবসময় দ্বিগু সমাস হবে না, সেটা আমি ক্লাসের পরে বলবো কোন কোন ক্ষেত্রে হবে না। তো দ্বিগু সমাস সাধারণত পূর্ব পদের সংখ্যা থাকবে এবং পর পদের প্রাধান্য বেশি পাবে এবং সমস্ত পদ দ্বারা বিশেষ্য পদকে বোঝাবে। তাহলে আমরা দেখি যে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলা হয়? এই যে এখানে দেওয়া আছে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। তো প্রথমটা যদি দেখি যে তে মোহনা, তিন মোহনার সমাহার। সমাহার কথাটা আমরা কি করেছি, এই যে ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। তাহলে তে মোহনা, তে এখানে হচ্ছে সংখ্যা আছে এবং মোহনাকে কেন্দ্র করে বোঝাচ্ছে, তাহলে তিন মোহনার সমাহার। পঞ্চনদ, পঞ্চ নদীর সমাহার। তাহলে এখানে পঞ্চ সংখ্যা আছে এবং নদকে এবং নদীকে কিন্তু কেন্দ্র করতেছে, নদকে কেন্দ্র করতেছে। তাহলে পরপদ প্রধান হচ্ছে, পূর্ব পদের সংখ্যা আছে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার। সপ্ত অর্থ হচ্ছে সাত, মানে সংখ্যা আছে পূর্ব পদে। তেপান্তর, তিন পান্তের সমাহার। সংখ্যা আছে, পরপদ প্রধান। শতাব্দী, শত অব্দের সমাহার। ত্রিফলা, ত্রিফলার সমাহার। ষড় ঋতু, এই যে এখানে ঋতুকে কেন্দ্র করেছে, কেন্দ্র করেই কিন্তু ষড় আসছে, মানে ঋতুটা কিন্তু প্রধান। তাহলে ষড় ঋতুর সমাহার। পূর্ব পদে হচ্ছে সংখ্যা আছে এবং পরপদ প্রধান হয়েছে, তাহলে এটা দ্বিগু সমাস হবে। ত্রিভুবন, এখানে হচ্ছে সংখ্যা আছে পূর্ব পদে এবং ভুবনটা হচ্ছে প্রধান, পরপদ প্রধান, তাহলে ত্রিভুবনের সমাহার। তাহলে দ্বিগু সমাসে পূর্ব পদের সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান হবে এবং সমস্ত পদ হচ্ছে বিশেষ্য পদকে কেন্দ্র করে, বিশেষ্য পদ বোঝাবে। এখন যে বিষয়টা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে সংখ্যা থাকলে সবসময় কিন্তু এই দ্বিগু সমাস হবে না। কোন কোন ক্ষেত্রে হবে না? আমরা অনেক সময় বলে থাকি না, বন্ধু তোর তার ছেঁড়া, মানে তোর তার ছেঁড়া মানে মাথার তার ছেঁড়া। এক কথায় অনেক মেয়েরও কিন্তু মাথার তার ছেঁড়া থাকে, ঠিক আছে? তো মেয়ে ছেলে উভয়েরই থাকতে পারে, তো সেটাই আমি কেন্দ্র করে বোঝাই সেতার। তো অনেক প্রচলিত বইয়ে দেওয়া আছে তিন তারের সমাহার। তিন তারের সমাহার, এই যে তিন তার মানে ওই যে তার ছেঁড়া মাথায় অনেক মানুষের থাকে, তাদেরকে কেন্দ্র করছে। তো এটা জাস্ট ফান ছিল। তো সেতার হচ্ছে তিন তারের সমাহার, অনেক প্রচলিত বইয়ে দেওয়া আছে। কিন্তু এই সেতার দ্বারা কি তিন তারকে বোঝায়? আমরা তো এখানে যে অপশনগুলো পড়ে আসলাম প্রত্যেকটা অপশন কিন্তু ছিল যে প্রথম পদ হচ্ছে সংখ্যা বোঝাচ্ছিল, পরের পদ প্রধান হচ্ছিল। তো এখানে সেতার দ্বারা তো আমার মনে হয় না তিন তার বোঝায়, কিন্তু অনেক বইয়ে দেওয়া আছে। সেতার কিন্তু একটা বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে, বাদ্যযন্ত্র। তাহলে এখানে কোনো পদ প্রধান হচ্ছে না, তাহলে বাদ্যযন্ত্র মানে অন্য একটা পদকে বোঝাচ্ছে। তাহলে কোনো পদ যদি প্রধান না হয় সেটা কোন সমাস হয়? আমরা জানি বহুব্রীহি সমাস হয় সেটা। এই বাদ্যযন্ত্র কিন্তু বহুব্রীহি সমাস না, এই যে সেতার বহুব্রীহি সমাস। আবার আরেকটা যদি বলি চৌচালা, এটা কি হবে? চার চালের সমাহার, চার চালের সমাহার। তাহলে এটা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু চৌচালাকে এই দ্বিগু সমাস পূরণ করবে এক কথায়, বা দ্বিগু সমাস দাগাবে পরীক্ষার হলে। কারণ প্রথমেই দেখবে যে এখানে সংখ্যা আছে এবং চালাকে কেন্দ্র করবে, যে চালা প্রধান হচ্ছে। কিন্তু আমরা যদি সাধারণভাবে এটা চিন্তা করি যে চৌচালা মানে চার চালের সমাহার, কোনো ঘরকে কেন্দ্র করতেছে, যেই ঘরের চারটা চাল আছে, তাহলে কিন্তু এই চৌচালার কোনোটাই কিন্তু প্রধান হচ্ছে না। তাহলে এটা কি হবে?
এটা সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমরা বুঝতে পারছি সংখ্যা থাকলেও কিন্তু সবসময় হচ্ছে দ্বিগু সমাস হবে না, কিছু কিছু সময় কিন্তু বহুব্রীহি সমাসও হতে পারে। তো দ্বিগু সমাসের আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, দ্বিগু সমাস করার ক্ষেত্রে বা দ্বিগু সমাস নির্বাচন করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদকে প্রাধান্য পাবে বা পরপদের প্রাধান্য বেশি হবে। তো আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হবে পরবর্তী ক্লাসে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। ধন্যবাদ।